শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। i1 ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি এমদাদুল হক। আজকে আমরা দেখব তোমাদের ফিজিক্সের প্রথম লেসনটি, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ের প্রথম লেসন নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আজকে লেসনটা আমরা শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ নিয়ে আলোচনা করব। তো দেখে নিই কি কি জিনিস আমরা শিখতে যাচ্ছি। আমাদের আজকে শেখার বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের পরিসর, পদার্থবিজ্ঞানের শাখা এবং পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ। চলো আমরা প্রথম টপিকটা দেখি। পদার্থবিজ্ঞান। তোমরা ইতিমধ্যে ক্লাস 4 থেকে ক্লাস 8 পর্যন্ত তোমরা পড়েছো হচ্ছে বিজ্ঞান। সেই বিজ্ঞানের ভিতরে বিভিন্ন চ্যাপ্টার গুলো ছিল। সেই পুরা বিজ্ঞানটাকে এখন আমরা 3টা বা 4টা ভাগে ভাগ করে ফেলছি। তোমরা প্রথমত পড়বে পদার্থবিজ্ঞান, রসায়ন, তারপর পড়বে জীববিজ্ঞান। অর্থাৎ মূলত বিজ্ঞানকে আমরা এখন 3 ভাগে ভাগ করে পড়বো। খুব সহজেই বুঝতে পারছো, পদার্থবিজ্ঞান নাম থেকে আমরা বুঝতে পারছি যে এখানে মূলত পদার্থ নিয়ে আলোচনা করা হচ্ছে। বিজ্ঞানের প্রতিটা শাখায় পদার্থ নিয়ে আলোচনা করা হয়, কিন্তু এই পদার্থবিজ্ঞানের শাখাটা হচ্ছে এমন একটা শাখা যেখানে আমাদের প্রধান ফোকাসটা থাকে পদার্থের উপরে। অর্থাৎ পদার্থের আচার আচরণ, গতিবিধি বা পদার্থের সাথে শক্তির যে সম্পর্কটা, এইগুলো নিয়েই মূলত পদার্থবিজ্ঞান গঠিত হয়েছে। তো যদি আমরা বইয়ের সংজ্ঞাতে দেখি, তাহলে বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি এবং এদের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় সেটাকে পদার্থবিজ্ঞান বলে। অর্থাৎ পদার্থবিজ্ঞান বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে পদার্থ নিয়ে আমরা আলোচনা করব, পদার্থ নিয়ে গবেষণা করব এবং শক্তি নিয়ে আলোচনা করব বা শক্তি নিয়ে গবেষণা করব। শক্তি কিভাবে তৈরি হয়, শক্তি কিভাবে কাজে লাগে এবং এই পদার্থ এবং শক্তির মাঝে যে সম্পর্কটা কি, যে শক্তি থেকে আমরা পদার্থ তৈরি করি, সেটা কি পদার্থ থেকে শক্তি পাচ্ছি, এই মূল বিষয়টা নিয়ে আমরা যখন একটু তার মানে আলোচনা করতে যাব, সেটাই হচ্ছে বিজ্ঞানের পদার্থবিজ্ঞান। তো চলো আমরা দেখবো যে পদার্থবিজ্ঞানের পরিসর, অর্থাৎ পদার্থবিজ্ঞান কত দূর আছে, পদার্থবিজ্ঞানের হাত কত বড়, পদার্থবিজ্ঞান কি কি করতে পারে, সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞানের আমরা বলছি পরিসর। তো ফার্স্ট কথা, বিজ্ঞানের যা কিছু আছে সেটার মূল জিনিসই হচ্ছে পদার্থবিজ্ঞান। অর্থাৎ তুমি যাই দেখো না কেন, তোমার আশপাশে যেটা দেখছো সেটা কিন্তু পদার্থ। পদার্থ ছাড়া কিন্তু তুমি কিছু দেখতে পাচ্ছ না। আমরা যেটা দেখতে পাই না সেটাও কিন্তু পদার্থ। যেমন হচ্ছে বায়ু। বায়ু আমরা দেখি না, কিন্তু বায়ু তবে পদার্থ। কারণ আমরা শিখছি যে পদার্থ হচ্ছে সেটা যার ভিতরে আমরা 3টা বৈশিষ্ট্য পাবো, যে যার ওজন আছে, অর্থাৎ ভর আছে, যা জায়গা দখল করে এবং যাকে বল প্রয়োগ করলে বাধা সৃষ্টি করে। এই 3টা কিন্তু বাতাসের মধ্যে আছে। তাহলে বাতাসকে আমরা দেখি না, কিন্তু তবুও বাতাস পদার্থ। তাহলে তুমি পদার্থ ছাড়া এই পুরা ইউনিভার্স বা মাল্টিভার্স যাই বলো না কেন, কোথাও কিন্তু পদার্থ ছাড়া কিচ্ছু পাবো না। তাহলে পুরা খেলাটাই হচ্ছে, পুরা দুনিয়াটা চলছেই কিন্তু পদার্থের উপর ভিত্তি করে। সুতরাং পদার্থবিজ্ঞান অধ্যয়ন করা কতটা জরুরি এবং পদার্থবিজ্ঞানের পরিসর যে কত দূর বলে শেষ করা যাবে না। যেমন তোমরা যদি খেয়াল করে দেখো যে আমরা আমাদের বাসায় থেকে যদি আকাশের দিকে রাতে তাকাই, আমরা তো দিনের বেলা সূর্য দেখতে পাই, রাতে চাঁদ দেখতে পাই, কিন্তু আরো যে কত ক্ষুদ্র ক্ষুদ্র নক্ষত্র দেখতে পাবো সেগুলো কত কোটি কোটি কিলোমিটার দূরে আছে, এটা আমরা কল্পনা করতে পারি না। আসলে বিজ্ঞানীরা প্রতিনিয়ত এগুলো নিয়ে গবেষণা করেই যাচ্ছেন যে কোন গ্রহ থেকে কোনটা দূরত্ব কতটুকু, কি কি। এটা অনেক অনেক তার মানে বড় পদার্থ থেকে আবার খুবই ছোট পদার্থ, যেমন হচ্ছে তুমি যদি একটা ভাইরাসের কথা বলো, একটা ব্যাকটেরিয়ার কথা বলো, সেগুলো কিন্তু হচ্ছে পদার্থ। কারণ তারাও তোমার শরীরে একটা প্রভাব বিস্তার করতে পারছে। তারা খুবই ক্ষুদ্র হলেও কিন্তু তারা জায়গা দখল করছে, তারা ভর নিচ্ছে। সুতরাং পদার্থবিজ্ঞানের পরিসর বা পদার্থবিজ্ঞান কোন কোন বিষয় নিয়ে আলোচনা করতে পারে সেটা তুমি শেষ করতে পারবে না। তুমি যদি মনে করো যে আমি পদার্থবিজ্ঞান বাদ দিলাম, যে যদি তুমি বায়োলজির কথা বলো, তো এখানে অর্থাৎ জীববিজ্ঞান, এখানে আবার পদার্থের কি ভূমিকা? জীববিজ্ঞানের যে মূল কাজগুলো, অর্থাৎ জীববিজ্ঞানের যন্ত্রপাতি বলো বা যাই বলো না কেন, সেগুলো কিন্তু মূলত পদার্থ বিজ্ঞান দিয়েই তৈরি বা পদার্থ বিজ্ঞানের নীতি অনুসারে তৈরি। তো আমরা এখানে দেখছি যে আমাদের প্রথম কথা হচ্ছে বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে পদার্থবিজ্ঞান। অর্থাৎ বিজ্ঞানের যা কিছু আছে না কেন, বিজ্ঞানের ভিত্তি অর্থাৎ গড়ে উঠছে বিজ্ঞান যেটার উপরে বেস করে, ভিত্তি করে, সেটাই হচ্ছে পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান ছাড়া তুমি বিজ্ঞানকে কল্পনাই করতে পারবে না। পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের একটি মৌলিক শাখা। মৌলিক শাখা বলছি কেন, তার মানে এটা ছাড়া বিজ্ঞানের, মনে করে যে বিজ্ঞান একটা হচ্ছে গাছ, এর বিজ্ঞান যদি একটা গাছ হয়, তাহলে গাছের অনেক ডালপালা থাকে না, ডালপালার মধ্যে যে মনে হচ্ছে এই গাছটা হচ্ছে হয়তো 2টা শাখায় বের হয়ে গেল। তুমি বলতে পারো যে একটা শাখা হচ্ছে পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে গণিত। গণিত ছাড়া যেমন কোনো কিছু করা যায় না, গণিতকে বলা হচ্ছে বিজ্ঞানের ভাষা। আর পদার্থবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের খুবই মৌলিক শাখা। পদার্থবিজ্ঞান ছাড়া বিজ্ঞানকে কল্পনাই করতে পারবে না। তাহলে মৌলিক শাখা কেন না,
এর নীতিগুলো বিজ্ঞানের অন্যান্য শাখাসমূহের ভিত্তি তৈরি করছে। অর্থাৎ পদার্থবিজ্ঞানের নীতি অনুসারে বিজ্ঞানের যে অন্যান্য শাখা তৈরি হয়েছে সেগুলো মূলত পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। প্রকৌশল শাস্ত্র থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল শাস্ত্র অর্থাৎ ইঞ্জিনিয়ারিং। তুমি খেয়াল করে দেখো যে পুরা পৃথিবীটা কিন্তু ইঞ্জিনিয়ারিং সায়েন্সের উপর নির্ভর করে আছে। তুমি যে ব্রিজ দেখতেছো সেটা ইঞ্জিনিয়ার করছে। তুমি যে এখন যে মোবাইল বা কম্পিউটারের ভিতরে তোমার এই ক্লাসটা দেখছো সেটা ইঞ্জিনিয়ারের মাধ্যমে তৈরি। তোমার বাড়ির পাশে বিল্ডিং অর্থাৎ তুমি যে বাড়িতে আছো সেটা ইঞ্জিনিয়ারিং অবদান। তুমি এমনকি যে খাওয়া দাওয়া করছো যে প্লেটে, সেই প্লেটটাও ইঞ্জিনিয়ারিং সায়েন্সের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে প্রকৌশল শাস্ত্র, এই প্রকৌশল শাস্ত্র বা ইঞ্জিনিয়ারিং সেটাও কিন্তু আবার পদার্থবিজ্ঞানের উপর ভিত্তি করে তৈরি। তাহলে বিজ্ঞানের মূল জিনিস পদার্থবিজ্ঞানের ভিত্তি করে প্রকৌশল শাস্ত্র থেকে শুরু করে চিকিৎসা বিজ্ঞান। অর্থাৎ তুমি যে জ্বর আসলে ছোট্ট প্যারাসিটামলটা খাও, সেই প্যারাসিটামলটাও কিন্তু পদার্থবিজ্ঞানের নীতি অনুসারে চিকিৎসা বিজ্ঞান হয়েছে এবং সেই চিকিৎসা বিজ্ঞান থেকে তোমার এই মেডিসিনটা তৈরি হয়েছে। জ্যোতির্বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান হচ্ছে যে যখন আমরা আকাশের দিকে তাকাই বিভিন্ন নক্ষত্র, চাঁদ, সূর্য দেখতে পাই, এইগুলো নিয়ে যে বিজ্ঞান যে শাখা আলোচনা করছে সেটা জ্যোতির্বিজ্ঞান, এটাও পদার্থবিজ্ঞানেরই অংশ। এটার ভিত্তিটাও শুরু হয়েছে পদার্থবিজ্ঞান থেকে। সমুদ্র বিজ্ঞান অর্থাৎ এই যে জলরাশি, তোমরা যাও মাঝে মাঝে কক্সবাজার বা কুয়াকাটা যেখানে যাও না কেন, যে জল সমুদ্র যে দেখতে পাও, সমুদ্রের নিচে যে কত প্রাণী আছে বা কত প্রকার উদ্ভিদ আছে, সেইগুলো যে আবিষ্কৃত হয়েছে সেগুলো কিন্তু পদার্থবিজ্ঞানের মূলনীতির উপর ভিত্তি করে। আবার জীববিজ্ঞান থেকে শুরু করে মনোবিজ্ঞান, হ্যাঁ দেখো মনোবিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞানের কি সম্পর্ক? হ্যাঁ, মনোবিজ্ঞানের সাথে পদার্থবিজ্ঞানের সম্পর্ক আছে, কারণ মনোবিজ্ঞানটা মূলত হচ্ছে জীববিজ্ঞানের সাথে বা তোমার ব্রেইন নিয়ে কাজ করে। এখন ব্রেইন আবার জীববিজ্ঞানের অংশ, কিন্তু জীববিজ্ঞানকে বলছে আবার পদার্থবিজ্ঞানের ভিত্তি থেকে গড়ে উঠছে, যে পদার্থবিজ্ঞানের নিয়ম নীতি অনুসরণ করে আমরা জীববিজ্ঞানের ভিত্তিতে গড়ে তুলছি। তাহলে শেষ পর্যন্ত কিন্তু গিয়ে দাঁড়াচ্ছে যে পদার্থবিজ্ঞানের কাছেই। তাহলে সর্বত্র পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতির ব্যবহার রয়েছে। যন্ত্রপাতির ব্যবহার তো অবশ্যই আছে, পদ্ধতি সবসময় ব্যবহৃত হচ্ছে, এবং যন্ত্রপাতি ছাড়া তো বর্তমান বিজ্ঞান ধীরে ধীরে বুঝতে পারছো যে পুরোটা যন্ত্র নির্ভরের দিকে যাচ্ছে। তো আমরা এবার দেখবো যে পদার্থবিজ্ঞানের পরিসর যদি খুব সিম্পলি এখানে কয়েকটা আমরা ধাপে লিখি, তাহলে হচ্ছে এখানে বায়োলজি, বায়োলজির সাথে যদি আমরা ফিজিক্স যোগ করি, অর্থাৎ জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান মিলে তৈরি করছে বায়োফিজিক্স। অর্থাৎ বায়োফিজিক্স হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে বায়োলজি এবং ফিজিক্স এই দুইটা কম্বিনেশন করে বায়োলজিরও পরিসর ঘটানো হয়, এবং পদার্থবিজ্ঞান এখানে সাহায্যটা নিয়েছে। অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং বায়োলজি দুটো একসাথে কাজ করছে, কিন্তু মূলত পরিসরটা বায়োলজি ঘটাচ্ছে, কিন্তু পদার্থবিজ্ঞানের সাহায্য ছাড়া এটা করা সম্ভব হচ্ছে না। আবার কেমিস্ট্রির সাথে ফিজিক্স নিয়ে কেমিক্যাল ফিজিক্স, অর্থাৎ কেমিক্যাল যে চেঞ্জেস বা কেমিক্যাল জিনিসগুলো অর্থাৎ রাসায়নিক ব্যাপার স্যাপারগুলো আমরা মূলত ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করি, বা ফিজিক্সের সাহায্য নিয়ে বা পদার্থবিজ্ঞানের সাহায্য নিয়ে খুব সুন্দরভাবে যদি আমরা এটা বোঝানোর চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি বা রিসার্চ করি, সেটা হচ্ছে মূলত কেমিক্যাল ফিজিক্স। আচ্ছা, এরপর হচ্ছে জিও ফিজিক্স, অর্থাৎ জিওলজি, জিওলজি প্লাস ফিজিক্স। জিওলজি কি? তার মানে ভূতত্ত্ববিদ্যা হচ্ছে। এখানে ভূতত্ত্ববিদ্যা বা পৃথিবীর ভৌগোলিক অবস্থান নিয়ে বা পৃথিবী বা অন্য যে কোনো কিছুই বলো না কেন, ভৌগোলিক বিষয়গুলো নিয়ে যখন ফিজিক্স নিয়ে আমরা গবেষণা করছি তাহলে সেটা আমরা বলছি যে জিও ফিজিক্স। আচ্ছা, এই গেল পদার্থবিজ্ঞানের পরিসর। এখন তোমাদের জন্য ছোট্ট একটা অনুশীলনী, যেটা হচ্ছে পদার্থবিজ্ঞানকে বিজ্ঞানের মৌলিক শাখা বলা হয় কেন? খুবই সহজ। তোমরা এতক্ষণ ধরে শুনছো যে পদার্থবিজ্ঞান বিজ্ঞানের সব জায়গায় অবতরণ করছে, প্রত্যেকটা জিনিস তৈরির পেছনে পদার্থবিজ্ঞানের ভূমিকা আছে। তাহলে তো খুবই স্বাভাবিক যে সব জায়গায় যায়, সবকিছুতে অবদান রাখে, তাহলে সে অবশ্যই মৌলিক শাখা বিজ্ঞানের। এবং মৌলিক শাখার কারণগুলো তোমরা সুস্পষ্টভাবে একটু করে লিখে ফেলবা, যে পদার্থবিজ্ঞান দ্বারা এই যে বায়োলজির ভিত্তি তৈরি হয়েছে, এখানে কেমিস্ট্রির ভিত্তি তৈরি হয়েছে, এই যে বায়োফিজিক্স বা জিওফিজিক্স বিভিন্ন যে ফিজিক্স দেখলাম, এগুলো সবই পদার্থবিজ্ঞান থেকে তৈরি। অতএব হচ্ছে পদার্থবিজ্ঞান এভাবেই বিজ্ঞানের মৌলিক শাখা হিসেবে গড়ে উঠেছে। আচ্ছা, এবার আমরা দেখি যে পদার্থবিজ্ঞানের শাখা। এখন পদার্থবিজ্ঞান থেকে অনেকগুলো বিজ্ঞান তৈরি হয়েছে, ঠিক আছে, কিন্তু সে তো নিজে একটা সত্তা পদার্থবিজ্ঞান। এই পদার্থবিজ্ঞানের আবার কয়েকটা শাখা, অর্থাৎ পদার্থবিজ্ঞানের ডালপালা। এটা এখন দেখবো আমরা, এটা হচ্ছে পদার্থবিজ্ঞান গাছ, এটা হচ্ছে ফিজিক্স ট্রি, PHY লিখলাম ফিজিক্স ট্রি। এই ফিজিক্স ট্রি এর অনেক শাখা প্রশাখা ডালপালা আছে, অর্থাৎ ছানাপেনা বলতে পারো। এখন এই ফিজিক্স ট্রি ছানাপেনা আছে, সেই ছানাপেনাগুলো কারা? এর হচ্ছে প্রধান দুইটা ছানাপেনা আছে, অর্থাৎ প্রধান শাখা। প্রধান শাখাকে আমরা দুইটা নাম দিচ্ছি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞান মডার্ন ফিজিক্স, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স মানে হচ্ছে তার মানে একটু বলতে পারো যে খুব একটা পশ না, একটু সেকেলে টাইপের জিনিস, যেগুলো হচ্ছে খুব পড়ে তুমি মজা পাবা, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান নিয়ে তুমি আরো একটু বেশি মজা পাবা, আরো একটু বেশি থ্রিলিং ব্যাপার স্যাপার। তার মানে ক্লাসিক্যাল ফিজিক্স একটু আগে তৈরি হয়েছে, যেমন মনে করো নিউটন সাহেবরা তৈরি করছে। আর আধুনিক পদার্থবিজ্ঞান এটা হচ্ছে আমাদের আইনস্টাইন সাহেবরা তৈরি করছেন, যেটা এই বিষয়টা। তো দেখি যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের মধ্যে মূলত আমরা হচ্ছে বলবিজ্ঞান, অর্থাৎ বল কিভাবে কাজ করে, এই যে নিউটনের বল টল আছে না, এসব বিষয়গুলো আর কি, বল ও বিজ্ঞান নিয়ে কাজ করবো। তারপর হচ্ছে তাপ ও তাপগতি বিজ্ঞান, অর্থাৎ তাপ নিয়ে আমরা খেলা করব, যে কিভাবে তাপ থেকে আমরা শক্তি পাবো, বা তাপের সাথে
আরো কি কি বিষয় রিলেট করা যায় সেই বিষয়গুলো হচ্ছে তাপগতি বিজ্ঞান এবং তাপ নিয়ে আলোচনা করা। শব্দ বিজ্ঞান অর্থাৎ আমি যে কথা বলছি ইলেকট্রনিক ডিভাইস থেকে, তোমার ল্যাপটপ বা মোবাইল থেকে তুমি যে শুনতে পাচ্ছ, বা আমি এখানে কথা বলছি একটা মাইক্রোফোনের মাধ্যমে তোমার ল্যাপটপ থেকে রেকর্ড হয়ে একটা ক্লাউডে স্টোর হয়ে আবার তোমার কাছে যাচ্ছে, এটা হচ্ছে তার মানে শব্দ নিয়ে খেলা। শব্দটা একটা শক্তি, সেই শক্তিটাকে এভাবে ক্যাপচার করে রাখছে। আবার আলোক বিজ্ঞানের কথা যদি বলি, এই যে আমাকে দেখতে পাচ্ছ, এটা একটা ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে, তার মানে এখানে আলোটা রেকর্ড করছে, আমাকে কিন্তু রেকর্ড করছে না, রেকর্ড করছে আমার শরীরের উপর যে আলোটা পড়ছে সে আলোটাকে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ আমাকে। কি একটা মজার ঘটনা, তাই না? এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের ফলে সম্ভব হয়েছে। এটা হচ্ছে আলোক বিজ্ঞান। তড়িৎ চৌম্বক বিজ্ঞান অর্থাৎ কারেন্টের সাথে চুম্বকের কি সম্পর্ক। তোমরা কি জানো যে একটা কারেন্ট তারের মধ্যে দিয়ে যদি তুমি কারেন্ট প্রবাহিত করো, তার চারিদিকে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তো এটা হচ্ছে তড়িৎ চৌম্বক বিজ্ঞান। আবার একটা চুম্বক ক্ষেত্র থাকলে সেখানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এটাকে আমরা বলছি যে তড়িৎ চৌম্বক বিজ্ঞান। এই সবগুলো হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্ভুক্ত, অর্থাৎ যেগুলো তোমাকে ফিউচারে যেতে হলে, যেমন তোমাকে দৌড়াইতে হলে আগে হাঁটতে হয়, আধুনিক পদার্থবিজ্ঞান পড়তে হলে তোমাকে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আগে পড়তে হবে, জানতে হবে। এবার হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, এগুলো খুবই ইন্টারেস্টিং, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান অর্থাৎ কঠিন পদার্থ নিয়ে আলোচনা। এবার পারমাণবিক পদার্থবিজ্ঞান, এই যে পারমাণবিক চুল্লি, পারমাণবিক বিস্ফোরণ, পারমাণবিক বোমা, এগুলোর নাম শুনছো তো? তার মানে পদার্থের যে এই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন নাম শুনছো তো, পরমাণু। মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে যেটা পাই সেটা হচ্ছে পরমাণু। পরমাণু কেন্দ্রে এই যে থাকে হচ্ছে ইলেকট্রন, তার এই প্রোটন, তার ডান পাশে চারিদিকে সে ইলেকট্রন ঘুরে বেড়ায়। অর্থাৎ পরমাণু লেভেলের কাজ যেগুলো করা হয়, একটা পারমাণবিক বোমা, লিটল বয় ফ্যাটম্যানের নাম নিশ্চয়ই শুনছো, জাপানের হিরোশিমা নাগাসাকিতে মারা হয়েছিল। তো এই যে পারমাণবিক জিনিসগুলো নিয়ে যেগুলো কাজ করে সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। একটু অন্যরকম প্রশ্ন, অল্প জিনিস দিয়ে তুমি অনেক শক্তি পাবে, এই টাইপ কিছু একটা। নিউক্লিয় পদার্থবিজ্ঞান অর্থাৎ নিউক্লিয়ার সায়েন্স, এটা হচ্ছে তার মানে নিউক্লিয়াস, ওই তো পরমাণু, নিউক্লিয়াস, এগুলো নিয়ে কাজ করছে আর কি। এগুলো সম্পর্কে তোমরা ধীরে ধীরে জানতে পারবা। কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, কোয়ান্টাম পদার্থবিজ্ঞান আরো একটু আপডেট লেভেলের জিনিস, যেখানে দেখানো হয় যে জিনিসগুলো স্বাভাবিক যে নিয়মগুলো, এই নিয়মগুলো আর মানবে না। যে ইলেকট্রন চারদিকে ঘুরছে, তুমি বলছো এখানে একটা একটা ইলেকট্রন আছে, তুমি ধরতে পারবা, কিন্তু কোয়ান্টাম পদার্থবিজ্ঞান অনুসারে একই জায়গায় বলছে, একই সাথে বিভিন্ন পজিশনে একটা ইলেকট্রনই সব জায়গায় থাকছে। তুমি ধরতে গেলে দেখবে এখানেও আছে, ওই জায়গায় আছে, সব জায়গায় আছে। এটা হচ্ছে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের নিয়ম। আবার ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স মানে তো বুঝতে পারছো, তোমার হাতে মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সবগুলোতে ছোট 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 চিপ চিপ দিয়ে তৈরি হয়েছে। এটা মূলত পদার্থবিজ্ঞান অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞানের একটা অংশ, যেখানে ইলেকট্রনিক্স আমরা বলছি। ইলেকট্রনিক্স ডিভাইস ছাড়া তো আমরা একটা মুহূর্ত এখন কল্পনা করতে পারছি না। আসলে এইগুলো গেল পদার্থবিজ্ঞানের বেসিক শাখা। এই যে প্রত্যেকটা শাখা দেখছো না, যে বলবিজ্ঞান, কঠিন অবস্থা পদার্থবিজ্ঞান বা পারমাণবিক বিজ্ঞান, এইগুলো নিয়ে আরো ছোট 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 শাখা আছে, যেগুলো নিয়ে একটা টপিক নিয়ে রিসার্চ করা হয়, একটা টপিক নিয়ে পিএইচডি করা হয়। অনেক অনেক বিষয় আছে যেগুলো নিয়ে বর্তমানে গবেষণা চলছে, অতীতেও চলছিল এবং ভবিষ্যতেও চলবে। তা আমরা সেদিকে না যাই, আমরা খুব ছোট মানুষ, এখন ছোট ছোট জিনিসগুলো দেখবো। তো এখানে আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান সম্পর্কে তোমার ধারণা ব্যাখ্যা করো। অর্থাৎ ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানে তুমি যেসব বিষয়গুলো দেখলা, এগুলো দেখে তোমার মাথার ভিতরে কি আইডিয়া আসছে, খুব সহজ ভাষায় নিজের মতো করে সেটা একটু ভাবতে থাকো, এবং তোমার আশপাশে যে জিনিসগুলো দেখছো সেগুলো মূলত ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অংশ, এবং তুমি সেগুলো লিখে ফেলো যে ও, গাছ থেকে তো একটা আপেল পড়ছে, এটা কি অভিকর্ষ ত্বরণের মাধ্যমে পড়ছে, যে ত্বরণ আছে তাই পড়ছে। এভাবে তুমি যেমন তোমাকে কেউ ধাক্কা দিলে তুমি কিছু দূরে যায় পড়ো, কিন্তু সব সময় তুলতে থাকো না, কিছু দূরে গিয়ে কিন্তু আবার থেমে যাও। কেউ টান দিলে তুমি তার দিকে আসতে আসতে পারো। এইভাবে যেসব জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করো, এগুলো হচ্ছে মূলত ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অংশ। আবার তুমি যদি একটু গরম চায়ের কাপে হাত দাও, তোমার কিন্তু এখানে একটু গরম লাগে, সেকা লাগে, তাহলে সেটাও কিন্তু ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান, তাপের অংশ কাজ করছে। তো এগুলো নিয়ে একটু তোমরা ভাবতে থাকো, খুব সহজেই বুঝতে পারবা। তো এবার আমরা দেখি যে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, অর্থাৎ পদার্থবিজ্ঞান কিভাবে ধীরে 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 বেড়ে উঠছে, বড় হয়েছে। তারপরে ছোট একটা বাচ্চা ছিল, একটা ডিম ছিল, ডিম থেকে আস্তে 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 বড় হয়েছে কিভাবে। তো পদার্থবিজ্ঞান ইতিহাসকে আমরা কয়েকটি পর্বে ভাগ করব, যেটা হচ্ছে আদি পর্ব, বিজ্ঞানের উত্থান পর্ব এবং আধুনিক পর্ব। আদি পর্বে সাধারণত কাজ করছে, এগুলো মূলত যীশু খ্রিস্টের জন্মের আগে, অর্থাৎ 2000 বছর বা 3000 বছর, সেই সময় আগের কথা। আর্কিমিডিস, মহান আর্কিমিডিস, তিনি আবিষ্কার করেছিলেন যে কিভাবে সোনায় ভেজাল আছে নির্ণয় করা যায়। পানির ভিতরে একটা সোনা দিলে যে কতটুকু পানি, ওই আসল সোনার জন্য কতটুকু পানি উপরে ওঠার কথা ছিল, সেটা না উঠে যদি আরো বেশি বা কম ওঠে, সেটার উপর নির্ভর করে ওই সোনার ভিতরে কতটুকু ভেজাল আছে সেটা কিন্তু নির্ণয় করা যায়। তোমরা চাইলে আর্কিমিডিস স্টোরিটা দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে বিজ্ঞানী থিয়ালিস, তিনি সূর্যগ্রহণের ভবিষ্যৎবাণী করছিলেন, যে সূর্যগ্রহণ কবে হইতে পারে সেটা তিনি হিসাব করে বলে দিতে পারছিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে গ্যালিলি, এনারা তো সূত্র আবিষ্কার করে ফেলেছে। নিউটনের নাম, বিজ্ঞানী নিউটনের নাম তোমরা নিশ্চয়ই শুনছো, যে উনি মাথায় আপেল পড়া নিয়ে, বিজ্ঞান নিউটনের আপেল নিয়ে যত তোমাদের সমস্যা, সেই আপেল আবিষ্কারের ফলে আজকে তোমাদের এত কঠিন কঠিন পড়া পড়তে আছে, কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা খুব সহজেই বুঝতে পারবে ইনশাল্লাহ। তারপরে আমরা দেখছি যে হচ্ছে
মহান আইনস্টাইন এবং সত্যেন্দ্রনাথ বসু। আইনস্টাইনের রিলেটিভিটি থিওরি, যেটা সম্বন্ধে তোমরা খুব বেশি জানো না, এটাতে তোমরা বয়স কমায় ফেলতে পারবা। বা আইনস্টাইনের সব থেকে বিখ্যাত ইকুয়েশন হচ্ছে ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, ইকুয়াল টু এমসি স্কোয়ার। এখান থেকে ধারণা পাওয়া যায় যে যতটুকু ভর আছে সেই ভরকে, অর্থাৎ 1 কেজি ভর থেকে কত পরিমাণ শক্তি পাওয়া যায় তুমি কল্পনা করতে পারবে না। ভর 1 কেজি হলে এখান থেকে তুমি সূত্রের মাধ্যমে অনেক বেশি শক্তি পাইতে পারো। সত্যেন্দ্রনাথ বসু তিনি তার নাম অনুসারে একটা বোস কণা বা হিগস বোস কণা নামে একটা কণায় তৈরি হয়েছে মৌলিক পার্টিকেল। তিনার অনেক অবদানের মধ্যে তোমরা তো জানো যে তিনি তৈরি করেছিলেন কিন্তু গাছের জীবন আছে সেটা প্রমাণ দিয়েছিলেন গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করার জন্য। তারপরে রেডিও ওয়েভ নিয়ে তিনি কাজ করছেন। তো আমরা সে বিষয়ে না দেখি, এবার দেখবো যে তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ির কাজ, যে বিংশ শতাব্দীতে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশের অগ্রগতি করেছে, তোমার মতামত ব্যাখ্যা করো। বিংশ শতাব্দী বলতে বোঝায় অর্থাৎ হচ্ছে 1901 সাল থেকে 1999 সাল পর্যন্ত পদার্থবিজ্ঞানে যে সকল অবদান করেছে সেগুলো তোমাদের একটু খেয়াল রাখতে হবে। তোমরা একটু যদি টুক করে যদি তোমরা একটু গুগলে সার্চ করো যে বিংশ শতাব্দীতে অর্থাৎ 1901 থেকে 999 পর্যন্ত কি কি পদার্থবিজ্ঞান ক্রম বিকাশ ঘটেছে, অর্থাৎ কি কি আবিষ্কার হয়েছে নতুন নতুন, সেগুলো কিন্তু খুব সহজেই তোমরা জানতে পারবে। এগুলো সম্বন্ধে তোমরা একটু চিন্তা ভাবনা করো যে এই সময় কি কি আবিষ্কৃত হয়েছে। যেমন তোমার মোবাইল দেখতেছো, মোবাইল তো কিছুদিন আগে আবিষ্কৃত, কবে আবিষ্কৃত হলো এটা দেখলা। ইন্টারনেট কবে আবিষ্কৃত হলো, এগুলো খুব বড় কিন্তু আবিষ্কার। এই আবিষ্কারগুলো কিন্তু খুব বিস্ময়কর। সেই বিস্ময়কর অগ্রগতিগুলো তোমরা খুব সুন্দরভাবে বুঝো, একটু পর্যবেক্ষণ করার চেষ্টা করো, একটু খাতায় লিখে ফেলো, তাহলে আজকে তোমাদের বাড়ির কাজটা শেষ। তো এই বলে আজকের ক্লাস আমরা মোটামুটি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী লেসনে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।